পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় ও বিশেষ গুরুত্বপূর্ণ খবর দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সংবাদ লাইভ। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বিস্তারিত সংবাদ দেখতে। হাত ধরেই অভিষেকের সব তথ্য পৌঁছবে শুভেন্দুর কাছে। ঋতব্রত সাক্ষাতের পর বিশাল জল্পনা। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় জানালো বিদেশ মন্ত্রক। তাহলে কোন নথি ভারতীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করে? গাছের নিচে ভুলেও দাঁড়াবেন না বাজ পড়লে। বাইরে থাকলে কিভাবে সুরক্ষিত থাকবেন জানুন জরুরি সতর্কতা। আমরা বাঁচব কি করে? দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে অন্ধকারে অনিশ্চিত দুই পরিবার। নতুন সরকারের আমলে ডিএ সমস্যার সমাধান কতদূর? জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বড় শুনানি সুপ্রিম কোর্টে। তারাতলা বিপর্যয়ের জের 31শে জুলাই পর্যন্ত কলকাতায় সমস্ত বাণিজ্যিক নির্মাণে স্থগিতাদেশ মুখ্যমন্ত্রীর। পরীক্ষার্থীর মৃত্যু নিয়েই নিট বিপর্যয়, এবার আসরে রাহুল গান্ধী। কংগ্রেসে এবার দেশ জুড়েই চমকপ্রদ পরিকল্পনা। আকাশ চিরে পর বজ্রপাত ভর দুপুরে নজিরবিহীন তাণ্ডবের সাক্ষী কলকাতা। সোম পর্যন্ত চরম সতর্কতা। কেন তড়িঘড়ি মমতার হাত ছেড়ে বিজেপির সঙ্গে সন্ধি? গোপন বৈঠকে মুখ খুললেন বিদ্রোহী তৃণমূলরা। এবার নিজের লোকসভা এলাকাতেই আইনি খাড়া। ডায়মন্ড হারবার থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর। বিরাট বিপাকে তৃণমূল সাংসদ। 20% ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মাইনে ঠিক কতটা বাড়ছে রইল হিসেব। জাহাঙ্গীর খানকে প্রকাশ্যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর বিষয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ইংল্যান্ডে ভারতীয় দলের সাজঘর ব্যবহার করতে পারবে না বৈভব। কেন জানা গেল কারণ। ভাওতার বাজেট বিজেপির, ঘোষণা বাস্তবে বিস্তর ফারাক। তনয় শাস্ত্রীর এফআইআরে কড়া পদক্ষেপ নয় হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে মিমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবর। বুধবার রাত থেকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা গিয়েছে অপর এক ব্যক্তিকে, নাম সঞ্জয় বসু। ছবি ভাইরাল হতেই তুমুল হইচই। কেন, কে এই সঞ্জয় বসু? একাধিক পরিচয়, তার মধ্যে অন্যতম তিনি আইনজীবী। তার ফার্ম তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিক মামলা করেছেন বলেও সূত্রের খবর। জানা গিয়েছে আইনজীবী সঞ্জয় বসু অভিষেক ব্যানার্জির রাজ্যের একাধিক মামলা লড়ছেন দীর্ঘদিন ধরেই। এদিকে তৃণমূল কংগ্রেসের গোহারান হারার পর থেকেই অভিষেকের মাথার উপর একগুচ্ছ মামলা। কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, ডিজে মন্তব্য থেকে সইজাল, ঘন ঘন হাজিরার নোটিশ, তদন্তকারীরা আধিকারিকদের জেরা, নানা বিষয়ে মাঝে মধ্যে ছুটতে হচ্ছে আদালতের দরজায়। বর্তমান সরকার নাম না করেই তাকে হুঁশিয়ারি দিচ্ছে। তার মাঝেই তারই দীর্ঘদিনের আইনজীবী আচমকাই ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ ঘিরেই জল্পনা ছড়িয়েছে। জানা গিয়েছে দুজনের নানা বিষয়ে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক হয়েছে। কারণ ঋতব্রত তৃণমূলের বিধায়কই ঠিক, কিন্তু একসময়ের দুই ঘনিষ্ঠ নেতার মধ্যে এখন সম্পর্কের অবনতি বিস্তর। ঋতব্রতর অবস্থান একেবারেই অভিষেকের বিপরীতে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা ব্যানার্জির হাত ছেড়ে একেবারে বিধানসভায় আলাদা গোষ্ঠী তৈরি করেছেন ঋতব্রত। আর তার দিকে আবার এখন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা। ঋতব্রত নিজেই এখন অভিষেক ব্যানার্জিকে চার্টার্ড অভিষেক বলেই তাচ্ছিল্যের সুরে অভিহিত করেন। তার মাঝে একসময় অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জয়ের সঙ্গে ঋতব্রত সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এক মহলের মতে এই সাক্ষাৎ একান্তই সৌজন্য সাক্ষাৎ। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে ভারতীয় পাসপোর্ট এমন কোনো নথি নয় যা চূড়ান্তভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে। এই মন্তব্যের পর আবারও বিতর্ক শুরু হয়েছে। তাহলে কোন নথিকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হয়? নাগরিকত্বের প্রমাণ হিসেবে আর কি দিতে হবে ভারতীয়দের? এমনকি সম্প্রতি এসআইআর যেখানে পাসপোর্টকে অন্যতম নথি হিসেবেই তালিকাভুক্ত করা হয়েছিল, এখন হঠাৎ করেই তা কেন বাদ হয়ে গেল সেই প্রশ্ন উঠছে। জানানো হয়েছে পাসপোর্ট কেবলমাত্র ট্রাভেল ডকুমেন্ট, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। বুধবার 24শে জুন 14তম পাসপোর্ট সেবা দিবস হিসেবেই উপলক্ষে জারি করা এক বিবৃতি এমইএ বিদেশ মন্ত্রক জানায়, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার জন্য জারি করা হয় একটি ভ্রমণ সংক্রান্ত নথি। যদিও পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদের দেওয়া হয়, তবুও এমইএ এর মতেই শুধুমাত্র পাসপোর্টের অধিকারী হওয়া নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবেই গণ্য করা যায় না। নতুন চিপ নির্ভর পাসপোর্টের সংগ্রহের জন্য নাগরিকদের উৎসাহিত করেছে বিদেশ মন্ত্রক। পৃথিবীর সর্বোচ্চ চিপ নির্ভর পাসপোর্টের গ্রহণযোগ্যতা কত, জালিয়াতির ঝুঁকি কতটা কম বোঝানো হয় ব্যাখ্যা সহকারে। আর তাতেই ভারতের পাসপোর্টকে কেবলমাত্র ট্রাভেল ডকুমেন্ট বলে উল্লেখ করা হয়েছে। এই বক্তব্যের ফলে আবারও সমালোচনা শুরু হয়েছে যে কোন সরকারি নথিকেই ভারতীয় নাগরিকত্বের নির্ভরযোগ্য চূড়ান্ত প্রমাণ হিসেবেই ধরা যেতে পারে। বিষয়টি দীর্ঘদিন ধরে আইনগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল। কেন পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয় না?
ভারতীয় পাসপোর্ট ভারত সরকারের ভারতীয় নাগরিকের আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রদান করে। MEA জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য নাগরিকত্বের সনদ হিসেবে কাজ করা নয়, বরং এটি একটি ভ্রমণ নথি। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের পাসপোর্টে নিজেই উল্লেখ থাকে যে এটি ভারত সরকারের সম্পত্তি এবং সরকারের প্রয়োজন হলে তা জমা দিতে হবে। ভারতের পাসপোর্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দেওয়াই হয়। ভারতের নাগরিক না হলে কারোর পক্ষে ভারতীয় পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। এমনকি ভারতের দ্বৈত নাগরিককেও সুযোগ নেই। অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ফেরত দিতে হয় ভারতীয় পাসপোর্ট। তা সত্ত্বেও একে কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। প্রতি বছর বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান। ইদানিং বৃষ্টি হলে বাজ পড়ার সংখ্যাটাও বেড়েছে। বিপদ আসার আগে সতর্ক হওয়া জরুরি। আকাশে কালো মেঘ, ঘন ঘন বিদ্যুৎ চমকালে সতর্ক হয়ে যান। প্রথমে খোলা জায়গা থেকে সরে নিরাপদে আশ্রয় নিতে হবে। পাকা বাড়ি, বড় বিল্ডিং বা বন্ধ গাড়ি বজ্রপাতের সময় তুলনামূলকভাবে নিরাপদ জায়গা, তবে ঝুপড়ি, অস্থায়ী ঘর বা খোলা শেডে আশ্রয় নেওয়া ঠিক নয়। বজ্রপাতের সময় কখনো গাছের নিচে দাঁড়াবেন না। অনেকেই বৃষ্টির হাত থেকে বাঁচতে বড় গাছের নিচে আশ্রয় নেয়, কিন্তু উঁচু গাছ বজ্র আকর্ষণ করতে পারে। মাঠ, নদী, পুকুর বা জলাশয়ের কাছ থেকে দ্রুত দূরে সরে আসুন। জল বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই বজ্রপাতের সময় সাঁতার কাটা, মাছ ধরা বা জলে থাকা বিপজ্জনক। একইভাবে খোলা ছাদ, বারান্দা বা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকাটাও এড়িয়ে চলতে হবে। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকেই দূরে থাকুন। টিভি, কম্পিউটার, ফ্রিজ বা অন্যান্য যন্ত্রের প্লাগ খুলে রাখুন। চার্জে লাগানো ফোন বা তারযুক্ত যন্ত্র ব্যবহার না করাই নিরাপদ। এত কেন বাজ পড়ছে? গরম ও আর্দ্রতা বৃদ্ধি। বর্ষার আগে বা বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। গরম বাতাস দ্রুত ওপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে, আর সেই মেঘের ভেতরেই বরফ কণা ও জলকণার ঘর্ষণেই বেশি বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। ফলে বজ্রপাতের সম্ভাবনা বাড়ে। বজ্রগর্ভ মেঘ, বৃষ্টি বেশিই তৈরি হওয়া। যখন উষ্ণ ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ হয়, তখন বিশাল আকারের বজ্রঝড়ের মেঘ তৈরি হয়। এই মেঘ থেকেই সবচেয়ে বেশি বাজ পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের কারণে অনেক জায়গায় তাপমাত্রা বাড়ছে। উষ্ণ বাতাস বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে, যা বজ্রঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। শহরের তাপমাত্রা বৃদ্ধি। শহরে কংক্রিট, গাড়ি ও বিভিন্ন উৎস থেকে তাপ বাড়ে। এই হিট আইল্যান্ড প্রভাব স্থানীয়ভাবে মেঘ তৈরি ও ঝড়ের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। দুবেলা অন্য সংস্থান আর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বুধবার সকালেও কাজে বেরিয়েছিলেন ভাটপাড়ার কৃষ্ণা চৌধুরী ও শ্যামনগরের পাপ্পু কুমার রজক। কিন্তু সেই কর্মস্থলই যে তাদের জন্য শেষ গন্তব্য হয়ে উঠবে তা দুঃস্বপ্নেও ভাবেনি পরিবারের সদস্যরা। তারাতলার নির্মীয়মান গোডাউন বিপর্যয়ে অকালে ঝরে গেল দুটি প্রাণ, আর সেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল দুটি সংসারের স্বপ্ন। কৃষ্ণার পরিবারে এখন শুধু অন্ধকার। ভাটপাড়ার বাসিন্দা কৃষ্ণ চৌধুরী গত 5 মাস ধরে তারাতলার ওই নির্মীয়মান সংস্থায় শ্রমিকের কাজ করছিলেন। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন তিনি। শুধু অসুস্থ স্ত্রী, ব্রেন স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধা মা এবং 3 সন্তান। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন তিনি। অসুস্থ স্ত্রী, ব্রেন স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধা মা এবং 3 সন্তানকে নিয়েছিল তার সংসার। বুধবার সকালে পরিবারের সঙ্গে শেষ ফোনে কথা হয়েছিল তার। এরপরই আসে সেই ভয়াবহ দুঃসংবাদ। স্ত্রী সুচেতা দেবী তার মৃত্যুর স্বামীর কথা শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, এবার আমাদের কি হবে? সরকার সাহায্য না করলে এই পরিবার নিয়ে বাঁচতে পারবো না। কৃষ্ণা চৌধুরীর বৃদ্ধা মা এবং প্রতিবেশীদের দাবি, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি কোনো একজনের চাকরির ব্যবস্থা করা হোক। বর্তমানে পরিবারের বড় মেয়েটি টিউশন পড়িয়ে সংসার চালানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অভাবের তাড়নায় ভবিষ্যতে নিয়ে আতঙ্ক গোটা পরিবার। অসহায় পাপ্পুর পরিজনেরা শ্যামনগরের বাসিন্দা পাপ্পু কুমার রজক মাত্র 1 মাস আগেই ঠিকাদারের মাধ্যমে গোডাউনে কাজে যোগ দিয়েছিলেন। সোমবার সকালে কাজে বেরিয়ে বিকেলের মধ্যেই তার মৃত্যুর সংবাদ আসে। পাপ্পুর শোকাতুর আত্মীয় অশোক রজক বলেন, আমরা জানতে চাই ঠিক কার গাফিলতিতে এই মৃত্যু হলো। সরকার যেমন আমাদের পাশে দাঁড়াক, তেমনই এই ঘটনার সঠিক তদন্ত হোক। শোকের ছায়া ও সরকারি ভূমিকা। তারাতলা বিপর্যয়ে উদ্ধার কার্যে 6টি দপ্তরের সমন্বয়ে বহু প্রাণ বাঁচানো সম্ভব হলেও কৃষ্ণা ও পাপ্পুর মতো শ্রমিকদের জীবনের চাকা থমকে গেল এই মর্মান্তিক দুর্ঘটনায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে মৃতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তবে এই অর্থ সাহায্যের পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যরা এখন সরকারের কাছে থেকে ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত নিরাপত্তা চাইছে। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা ওই 2 শ্রমিকের মৃত্যু কেবল দুটি পরিবারের বিনাশ নয়, বরং নির্মাণ শিল্পের নিরাপত্তা নিয়ে এক বড়সড় প্রশ্নচিহ্ন বটে। তবে তদন্ত এখন কোন পথে এগোয় এবং ওই অসহায় পরিবারগুলি কতটা সরকারি সহায়তা পায়, এখন সেটাই দেখার বিষয়। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার জল আরও গড়ালো। আগামী জুলাই মাসের 3য় সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। নতুন সরকার গঠনের পর বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রেও রাজ্য কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়ে রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত। শুনানির প্রেক্ষাপট, গত 27শে মে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে
মামলাটি শুনানি হয়েছিল। সে সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এবং আশা করা হচ্ছে ডিএ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার একটি সম্মানজনক সমাধান বেরিয়ে আসবে। সেই অনুযায়ী গত 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গেই কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয় এবং বকেয়া মেটানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। আদালতের নির্দেশ এবং বর্তমান পরিস্থিতিতে বৈঠকের পর মামলাকারীরা সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় চেয়েছিল। এরপর থেকে আদালতে জানায় জুলাই মাসের 3য় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। সেই শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও গৃহীত পদক্ষেপগুলির বিস্তারিত খতিয়ান বা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, পঞ্চম পে কমিশন বকেয়া ডিএ সংক্রান্ত মামলা এর আগেও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে কর্মীদের বকেয়া ডিএর 100% মেটাতে হবে। সেই নির্দেশের ভিত্তিতে ধাপে ধাপে টাকা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে আদালত 25% বকেয়া অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছিল এবং সেই প্রক্রিয়া তদারকির জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছিল। এখন জুলাইয়ের শুনানিতে রাজ্য সরকার কি রিপোর্ট জমা দেয় এবং সরকার ও কর্মচারী সংগঠনের মধ্যে হওয়া বৈঠকের ফল কতটা কার্যকর হয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী। নতুন সরকারের গঠনের পর এই মামলা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। তারাতলার নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে ভয়াবহ দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার এই মর্মান্তিক ঘটনার পর আগামী 31শে জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকায় সমস্ত বাণিজ্যিক নির্মাণ কাজের বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের আমলের ছাড়পত্র পাওয়া সব নির্মাণের অডিট করবে নবান্নের বিশেষ দল। তারাতলার একটি নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বহু শ্রমিকের চাপা পড়ার ঘটনা ঘটে। সেনা, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, দমকল, পুলিশ ও কলকাতা পুলিশের পৌরসভার যৌথ উদ্যোগে জোর কদমে উদ্ধার কাজ চলে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে 21 জনকে উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আসা প্রাথমিক রিপোর্টে জানা গেছে ওই গোডাউনটির নির্মাণ পরিকল্পনায় বড়সড় ত্রুটি ছিল। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী করা নির্দেশ। ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্ন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন। তিনি জানান, নির্মাণ বন্ধ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে কলকাতা পুর এলাকায় অনুমোদন পাওয়া সমস্ত বাণিজ্যিক নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বিশেষ অডিট কমিটি, মুখ্য সচিবের নেতৃত্বে পূর্ত দপ্তর, দমকল, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ ও কেএমসি এর আধিকারিকদের নিয়ে একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হবে। এই দলটি প্রতিটি সাইট ও বিল্ডিং প্ল্যান স্পষ্ট ভিজিট করে খতিয়ে দেখবে এবং রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্তের আওতায় কলকাতা মেট্রো এবং কলকাতা পোর্টের লিজ নেওয়া জমিতে হওয়া কাজ, পাশাপাশি জলাশয় বা পুকুর বুঝিয়ে তৈরি করা কোনো নির্মাণ প্রকল্পে তদন্তের আওতায় আসবে। সরকার মুখপাত্র মিতা চক্রবর্তী প্রমুখ। প্রথম পর্যায়ে আন্দোলন শেষ হবে দিল্লিতে আগামী 9 আগস্ট। সেখানে আন্দোলনকে সামনে রেখে একটি জনসভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। সুপ্রিয়া শ্রীনেট জানিয়েছে, সমস্ত রাজ্য, সমস্ত ছাত্রছাত্রী নিট পরীক্ষার এই কেলেঙ্কারির জেরেই প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের সদস্যরা এই আন্দোলনে যোগ দিতে পারেন। এই পরিবারগুলির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেসের তরফে এই কর্মসূচিকেই কটাক্ষ করে রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন বসু বলেন, কংগ্রেস অনেক কিছুই করতে পারে, কিন্তু এতে কি সাধারণ মানুষ সাড়া দিচ্ছে? ঘটনাটা হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বলা হচ্ছে যে লিক হয়েছে, তা কেন্দ্রীয় সরকারই জানিয়েছে। সরকার কিছু চেপে যায়নি এবং সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, ধরপাকড়ও হচ্ছে। আসলে কংগ্রেস দলটা আসন কমতে কমতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেই সমস্ত করে এই রাজনীতিতে ভেসে থাকতে চাইছে।